সামাজিক মাধ্যমে আসা ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তালিকা সঠিক নয়। একটি চুক্তি ও কয়েকটি উন্নয়ন প্রকল্প বাতিলের তথ্য জানালেন উপদেষ্টা। পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্কে জোর। বাড়ি ভাড়া 15% পুনর্নির্ধারণে আন্দোলন প্রত্যাহার এমপি ও শিক্ষকদের। ক্লাসে ফেরার ঘোষণা। নভেম্বরে মিলবে 7.5 অর্থ, বাকি অংশ আগামী বছরের জুলাইয়ে। শীর্ষ ঋণ খেলাফিদের হাতে 6 ব্যাংকের 85,000 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাত একীভূত করার সুপারিশ। ক্ষমতায় গেলে কেন্দ্রীয় ব্যাংকে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি বিএনপির। বরগুনার মিন্নির মতো ত্রিভুজ প্রেমের বলি জবি ছাত্র জুবায়েত। টিউশন ছাত্রীর পরিকল্পনায় হত্যা করেন সাবেক প্রেমিকতার বন্ধু। স্বীকারোক্তির পর 3 জনই কারাগারে। এবং চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু এখন হত্যা মামলা। সাবেক স্ত্রী সামিরা, খলনায়ক ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ আসামি 11। 7 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ। ফেব্রুয়ারি নির্বাচন গ্রহণযোগ্য করতে সরকারকে এখনই তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ হতে হবে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অন্তর্বর্তী সরকারে দলীয় লোক থাকলে তাদের অপসারণ করতে হবে। প্রশাসন, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতার জন্য তাদের মধ্যে ফ্যাসিস্টের দোসরদের সরাতে হবে বলেও দাবি জানায় বিএনপি। নিরপেক্ষ থাকা সহ সুষ্ঠু নির্বাচনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, দেশের চলমান সার্বিক পরিস্থিতি ও প্রশাসনের বেশ কিছু বিষয় নিয়ে বৈঠক করতে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসেন বিএনপির প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ অংশ নেন বৈঠকে। সন্ধ্যা 6টা থেকে শুরু হওয়া বৈঠক চলে সোয়া 1 ঘন্টা। বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন বৈঠকে। পরে প্রতিনিধি দল বৈঠকের বিষয় নিয়ে কথা বলেন গণমাধ্যমে। মির্জা ফখরুল জানান, আগামীর নির্বাচন গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। একটা তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। তিনি দাবি জানান, প্রশাসন, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে ফ্যাসিস্টের দোসরদের দ্রুত অপসারণ করতে হবে ডক্টর ইউনূসের সরকারকে। প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্টদের দোসর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি যে প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি দেওয়া হবে, সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি। বর্তমান সরকারের ভেতরে যদি দলীয় লোক থেকে থাকে, তাদেরও অপসারণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন, তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। এদিকে প্রধান উপদেষ্টার দফতর থেকে জানানো হয়, নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল ডক্টর ইউনূসের তত্ত্বাবধানেই হবে। এছাড়া নির্বাচনের সময় সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপিকে আশ্বস্ত করা হয়েছে বলেও জানানো হয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নভেম্বরে গণভোটের দাবি ও পিআরের নামে নির্বাচন বানচাল ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। ভারতে বসে ফ্যাসিস্ট দোসরদের দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টাও দেখছেন তারা। এদিকে গুলশানে আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন মহাসচিব সহ দলের শীর্ষ নেতারা। জুলাই সনদ স্বাক্ষরের আগে শুরু হওয়া পিআর এবং গণভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখনো থামেনি আলোচনা। সনদ স্বাক্ষরের পরও নিজ নিজ অবস্থান তুলে ধরছে রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণভোটের বিষয়টি আরও সুনির্দিষ্ট করা প্রয়োজন। তবে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজনের পক্ষে মত জানান তিনি। যদি ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন হয় তো এটা তো বিরাট প্রস্তুতি। গণভোটও তো একটা বড় নির্বাচন, সারা দেশ মিলেই নির্বাচনটা হবে, গণভোটটি হবে।
তাহলে এইটার প্রস্তুতি নেবে কখন, ওইটার প্রস্তুতি কখন নেবে, এর মধ্যে তো একটা সময়ের তো একটা ক্লাশ লেগে যাবে এই জায়গায়। তো এই ধরনের জেদাজেদির তো কোনো কারণ নেই। যেটা প্রাপ্য নয় সেটাও যখন চাই তখন সেটাকে আমরা বলি মামার বাড়ির আবদারের মতো একটা বিষয়। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, নির্বাচনের আগে অনৈক্য দেখা দিলে ফ্যাসিবাদীরা পুনর্বাসিত হবে। কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, কেউ কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। প্রতিবেশী দেশে বসবাস করে আজকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে শেখ হাসিনা। নির্বাচন কেউ রুখতে পারবে না, জনগণ যারা রুখতে যাবে নির্বাচন, জনগণই তাদেরকে রুখবে। জনগণ সিদ্ধান্ত নেবে কারা আগামীতে দেশ চালাবে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে AI অপব্যবহার ও অপতথ্য ঠেকাতে সেন্ট্রাল সেল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে সেমিনারে সিইসি আরও জানান, নজরদারির আওতায় আসবে দুর্গম এলাকাও। ভোটের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর অপব্যবহার নিয়ে দুশ্চিন্তায় ইসি। মঙ্গলবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে AI এর অপব্যবহার রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। অত্যন্ত রিসোর্সফুল হবে আমি বিশ্বাস করি। কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটে AI অপব্যবহার রোধে কর্মপন্থা নির্ধারণ করে সমন্বিত সেল গঠন করা হবে। আমরা প্ল্যান করেছি যে এখানে একটা মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন অ্যাড্রেস করার জন্য একটা সেন্ট্রাল সেল আমরা করব, কিন্তু আজকে আপনাদের ইনপুটস নিয়ে আমরা আগাতে চাই। সিইসি বলেন, AI এর অপব্যবহার এখন বৈশ্বিক সমস্যা, কারিগরি বিশেষজ্ঞদের কার্যকর সুপারিশ জানাতে বলেন তিনি। I want specific suggestions from this workshop. How to address the misinformation that will come up at dead of night. So it should be a 24-hour job. So how to make sure what kind of people we have to really engage in this job. Then the kind of fact-checking mechanism, how fast we can check the facts. নির্বাচন কমিশন মিথ্যা তথ্য ও অপতথ্য রোধে 24 ঘন্টা সচল ও কার্যকর কর্মপন্থা তৈরি করতে চায় বলেও জানান সিইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিনিধি দলটি জানায়, IRI ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে অন্তত 10 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে। প্রতিনিধি দলের প্রধান ও IRI পরিচালনা পর্ষদের সদস্য ক্রিস্টোফার জে ফাসনার বলেন, পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনের সময় সহিংসতার ঝুঁকি কমাতে সাহায্য করবে। প্রতিনিধি দলটি বর্তমানে বাংলাদেশের প্রাক নির্বাচনী পরিবেশ মূল্যায়নের জন্য সফরে রয়েছে। প্রধান রাজনৈতিক দলের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তাদের। বৈঠকে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে রয়েছে। ভারতের সঙ্গে একটি চুক্তি ও কয়েকটি উন্নয়ন প্রকল্প বাতিল হয়েছে। পর্যালোচনা চলছে আরও কয়েকটির। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা চুক্তির তালিকা সত্য নয় বলে দাবি করে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, পাকিস্তানের সঙ্গে ভালো অর্থনৈতিক সম্পর্ক চায় সরকার। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ মানবাধিকার সংস্থার সব দাবি মানা সম্ভব নয় বলেও জানান উপদেষ্টা। গত রোববার ফেসবুকে এক পোস্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া 10টি চুক্তি বাতিল হয়েছে, বাকিগুলো বিবেচনাধীন রয়েছে। আসিফের এমন দাবির বিষয়ে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন গণমাধ্যম কর্মীরা। তৌহিদ হোসেন জানান, শুধুমাত্র একটি চুক্তি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তির যে তালিকা এসেছে তা সঠিক নয়। দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কোম্পানি GRSEর সঙ্গে চুক্তিটি বাতিল হয়েছে, আর জ্বালানি কোম্পানি আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি চুক্তি পুনর্বিবেচনায় রয়েছে। আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করলেও পারতেন। এখন যে তালিকাটা এসেছে ওখানে, এটা সঠিক না, এর অধিকাংশ এক্সিস্ট করে না।
আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডেন রিচের সাথে, গার্ডেন শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে, এটুকু আমি জানি। এটা তো অনেক পুরনো, অনেকদিন আগেই করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামে নেই, অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে। লাইন অফ ক্রেডিটের আওতায় যে প্রকল্পগুলি সেগুলি আমরা বাতিল করার চেষ্টা করছি। এদিকে সোমবার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, র্যাব বিলুপ্তি সহ বিভিন্ন দাবিতে 6টি মানবাধিকার সংগঠন খোলা চিঠি দেয় প্রধান উপদেষ্টাকে। এ নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবাধিকার সংগঠনগুলোর সব দাবি মানা সরকারের পক্ষে সম্ভব নয়। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিকভাবে সম্পর্ক ভালো করতে চায় ঢাকা। পাকিস্তানের সাথে আমরা একটা স্বাভাবিক সম্পর্ক চাই, অর্থনৈতিক ক্ষেত্রে চাই যে পাকিস্তানের সাথে সহযোগিতা পারো। হিউম্যান রাইটস সংগঠনগুলো তাদের কাজ করবে, সরকারের পক্ষে তাদের সব কিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনায় নিই। উপদেষ্টা তৌহিদ হোসেন আরও জানান, ভারতের ত্রিপুরা সীমান্তে 3 জন বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির উত্তর এখনও দেয়নি ভারত। তিনি এই ঘটনায় দেশটির কাছে আবারও সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানান। সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। লেথাল উইপন ব্যবহার সংক্রান্ত কল রেকর্ডের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনে স্টেট ডিফেন্স বলেন, ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল জনগণের জানমাল রক্ষায়। এইরকম কোনো বক্তব্য কোনো সাক্ষীদের দ্বারা আসে নাই। একটা ঢালাও কথা সবাই সব সাক্ষীরা বলে গেছে। যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তাদের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। এই রকমের কোনো পরিকল্পনা হয় নাই। তার দাবি, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশই দেননি শেখ হাসিনা। এ সংক্রান্ত তার অডিও রেকর্ডের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। লেথাল ওয়েপন ইউজ করার জন্য প্রাইম মিনিস্টার বলেছিলেন, whether you admit this? না, আমি অ্যাডমিট করি না। যে অডিও কলটাকে বিজ্ঞ আদালতে বাজানো হয়েছে বা দেখানো হয়েছে সেইটাকে আমি সন্দেহের ঊর্ধ্বে মনে করছি না। তিনি আরো বলেন, আন্দোলন চলাকালে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হয় রাষ্ট্রের সম্পত্তি ও জনগণের জানমাল রক্ষার্থে। এ সময় ট্রাইব্যুনালের নানা প্রশ্নের জবাব দেন স্টেট ডিফেন্স। ড্রোন ব্যবহার করে, লোকেট করে, হেলিকপ্টার দিয়ে যদি গুলি করে হত্যা করতে হয় তাহলে তো এক সঙ্গে হাজার হাজার মানুষ মারা যাবে, কিন্তু কই সেরকম হাজার হাজার মানুষ তো কোথাও মারা যায় না। সারা দেশে 3,05,000 রাউন্ড গুলি ছড়া হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। 1500 লোক মারা গেছে, 25 to 30,000 people have been injured seriously. এটাকে ছোট মনে করি না, এটা অনেক। কেউ কেউ হাত হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে। তো কথাটা হলো ওইখানে যে আমি এই 1500 লোক মেরেছে কিনা। আমার কথা হলো এতগুলি যদি পুলিশ আর শেখ হাসিনা মারে তাহলে এক গুলিতে তো এই গুলির অর্ধেক দিলাম, বাদ দিয়ে দিলাম, তাহলে আর অর্ধেক তো মারা যাবে। এদিন ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলা ও জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গুমের 2 মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার ও হাজির করার দিন ধার্য রয়েছে বুধবার। গত 11 অক্টোবর সেনা সদরের এক ব্রিফিংয়ে জানানো হয়, পরোয়ানাভুক্ত সাবেক ও বর্তমান 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেছেন, আসামিরা হাজির না হলে আইন অনুযায়ী হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন এই প্রসিকিউটর। ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট সম্পর্কে জ্ঞাত হয়ে ট্রাইব্যুনালে এসে হাজির হতে পারেন, অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারে। যদি ওনারা হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয়, তবে এই আইন অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য 2টি জাতীয় পত্রিকা, একটি বাংলা এবং একটি ইংরেজি, এই 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে দেওয়া হবে এবং একটি তারিখ নির্ধারণ করা হবে যে আগামী অমুক তারিখের মধ্যে ওনারা যেন ট্রাইব্যুনালে হাজির হয় এই মামলা সম্পর্কে জানার জন্য বা মামলায় অ্যাপিয়ার করার জন্য। রাত 11টার সময় আরও থাকছে। টেন্ডারের গোপন দর আগেই ঠিকাদারের কাছে ফাঁস করে দেওয়ার অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের অভিযানে সত্যতা পেল দুদক। নথিপত্র যাচাই বাছাই শেষে আইনি ব্যবস্থা। 15% বাড়ি ভাড়া পাবেন এমপিও শিক্ষক কর্মচারীরা।
1 নভেম্বর থেকে পাবেন 7.5%। বাকি 7.5% মিলবে আগামী জুলাই থেকে। আন্দোলনের 10ম দিনে ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। এরপর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক প্রতিনিধিরা। 20% বাড়ি ভাড়া সহ ভাতা বাড়ানোর দাবিতে টানা 10 দিন ধরে আন্দোলন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। শিক্ষা উপদেষ্টার সঙ্গে কয়েক দফা বৈঠক করেন শিক্ষক প্রতিনিধিরা। সরকার প্রথমে 5% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানালে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান তারা। মঙ্গলবার আন্দোলনের 10ম দিনে শিক্ষা উপদেষ্টার সঙ্গে ফের বৈঠকে বসেন শিক্ষক কর্মচারীরা। আলোচনার পর 2 দফায় মূল বেতনের 15% বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটাই পরবর্তীকালে তারা যেটা দিলেন 5%, এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সম্ভব, সেটাই আমরা বলেছিলাম। এবং সেই প্রেক্ষিতেই আজকে এই ঘোষণা যেটা হলো যে 5% থেকে 7% এই বছর, এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। এই সিদ্ধান্তকে যুগান্তকারী আখ্যা দিয়ে আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দেন শিক্ষকদের প্রতিনিধি। বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে। আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাল্লাহ। নির্বাচিত সরকার আসলে শিক্ষা ও শিক্ষকদের জীবনমান উন্নয়নে কাজ করবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা ও আন্দোলনকারী শিক্ষকরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। ত্রিভুজ প্রেমের বলি হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন। পুলিশ জানিয়েছে জোবায়েদের সঙ্গে প্রেমে জড়ালেও পুরানো প্রেমিক মাহিরকে ভুলতে না পেরে 23 দিন আগে খুনের পরিকল্পনা করেন বর্ষা। বাস্তবায়ন করেন মাহির ও তার বন্ধু আইলান। হত্যার সময় বর্ষার কাছে প্রাণ ভিক্ষা চেয়েও পাননি জোবায়েদ। দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতার 3 জন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনের বাড়ির সিঁড়িতে রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান মাহির রহমান ও ফারদিন আহমেদ আইলান। হত্যার প্রাথমিক সম্পৃক্ততা পাওয়ায় সে রাতেই জোবায়েদের টিউশন ছাত্রী বার্জিস শবনাম বর্ষাকে আটক করে পুলিশ। পরে ধরা পড়েন বর্ষার সাবেক প্রেমিক মাহির ও বন্ধু আইলান। বর্ষা ও মাহিরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে খোলে হত্যাকাণ্ডের জট। পুলিশ জানায় মাহিরের সঙ্গে সম্পর্ক থাকাকালে গৃহশিক্ষক জোবায়েদের সঙ্গেও প্রেমে জড়ান বর্ষা। মাহিরকে সে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জোবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় হত্যাকাণ্ডের দিন জোবায়েদকে ফোন করে ডেকে আনেন বর্ষা। জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয়, তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। বর্ষার সঙ্গে জোবায়েদের সম্পর্ক বিশ্বাস করতে পারছেন না তার বড় ভাই। আমার কাছে এরকম কিছু বলে না। আমি মনে করতেছি আরো ইনভেস্টিগেশন করে আরো একটু গল্পটা আরো খোলাসা হওয়ার দরকার আছে। গ্রেফতার 3 জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরপর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। গাজীপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত। খুলনায় পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গলা কেটে হত্যা। শেরপুরে প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু, আহত 5। ঢালিউডের অমর নায়ক সালমান শাহের মৃত্যু, রহস্য উদ্ঘাটনে নতুন মোড়। 29 বছর পর অপমৃত্যুর মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। সাবেক স্ত্রী সামিরা, খলনায়ক ডন, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই সহ 11 জনকে আসামি করেছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। 7 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তার মা নীলা চৌধুরী রিভিশন আবেদন মঞ্জুর করে এই অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। এরপর এই মামলার দৃশ্যপট পাল্টে যায়। আদালতের আদেশের পর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। সাবেক স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে 11 জনের নামে মামলা দায়ের করা হয়। আসামি করা হয়েছে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্রের খল অভিনেতা ডনকেও।
আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই 25 বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। সামিরা আজিজ মোহাম্মদ ভাই ডন ছাড়াও এই মামলায় অন্য আসামিরা হলেন লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, সাত্তার, সাজু ও রেজভি। রমনা থানা মামলা গ্রহণের পর তদন্ত কার্যক্রম শুরু করেছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ রমনা থানার ওসি। দীর্ঘ 29 বছর ধরে চলেছে তদন্ত, প্রতিবেদন, অভিযোগ আর পাল্টা অভিযোগ। কিন্তু প্রশ্ন একটাই, সত্যিই কি আত্মহত্যা করেছিলেন সালমান শাহ, নাকি এটি ছিল সাজানো হত্যাকাণ্ড? নতুন এই তদন্তযাত্রা হয়তো এনে দিতে পারে সেই প্রশ্নের জবাব। 7 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। সরকারি টেন্ডারের প্রাক্কলিত গোপন দর আগেই ঠিকাদারদেরকে ফাঁস করে দেওয়ার অভিযোগে গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালিয়ে সত্যতা পেয়েছে দুদক। রমনা থানা পুলিশের ভবন, ঢাকা সার্কিট হাউস আধুনিকায়ন এবং শেরেবাংলা নগরে গণপূর্তের 12 তলা ভবন নির্মাণের টেন্ডার সংক্রান্ত নথিপত্র জব্দ করে দুদকের অভিযানকারী দল। তাৎক্ষণিক যাচাইয়ে উঠে আসে দরপত্র আহ্বানের আগেই কর্মকর্তারা নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দর সংক্রান্ত তথ্য পৌঁছে দেন। দুদক জানিয়েছে, জব্দ করা নথি যাচাই শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের ছাদ ব্যবহার করে আগামী ফেব্রুয়ারির মধ্যে 1,500 মেগাওয়াট সৌর বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে চায় সরকার। বিকেলে বিদ্যুৎ ভবনে শিক্ষা, স্বাস্থ্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 6 বিভাগের সঙ্গে এ সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তি সই করে বিদ্যুৎ বিভাগ। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, দেশীয় গ্যাসের উৎপাদন কমতে থাকা, আমদানি করা গ্যাসের উচ্চ মূল্য, কয়লা আমদানিতে নানা চ্যালেঞ্জ প্রতিনিয়ত ভোগাচ্ছে জ্বালানি খাতকে। এ অবস্থা থেকে মুক্তির উপায় নবায়নযোগ্য জ্বালানি। আগেও কিন্তু সৌরবিদ্যুৎ অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু হয় নাই প্রধানত বিতরণ সংস্থাগুলোর অসহযোগিতার কারণে। ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এটা আমাদের ওই যে জাতীয় গ্রিডে আসতে হবে এবং এই জন্য কিন্তু সর্বাত্মক সহযোগিতা করতে হবে। আপনারাও কিন্তু মেহরবানি করে এগুলোর প্রতি একটু নজর রাখবেন। কোনো ক্ষেত্রে যদি কোনো ইউটিলিটি থেকে কোনো অসহযোগিতা পান কিংবা কোনো রকম যদি পান, আমাদেরকে জানাবেন, আমরা কিন্তু সাথে ব্যবস্থা করবেন। আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে দেশের সব মহাসড়কে অ্যাম্বুলেন্স টোল মুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন। 24 জুলাইয়ের গণঅভ্যুত্থান ও মাইলস্টোন কলেজ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালকদের মানবিক ভূমিকার স্বীকৃতি অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে এই আশ্বাস দেন তিনি। সন্ধ্যায় উত্তরা আধুনিক কলেজের পেছনের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্যোগকালীন অবদানের জন্য অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের ক্রেস্ট এবং সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মহানগর উত্তর বিএনপির অন্যান্য নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজ দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের অভিভাবকরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এরকম একটা বিমান দুর্ঘটনা হয়েছে, তার সন্তানের কি অবস্থা তারা জানে না, কিন্তু সেই সন্তানদেরকে রক্ষা করার জন্য যারা সবার আগে পৌঁছে যায়, তাদের জন্য তো আমাদের কিছু একটা করা উচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, ইনশাল্লাহ কোনো অ্যাম্বুলেন্সকে সারা বাংলাদেশে কোনো জায়গায় কোনো টোল দিতে হবে না। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। গাজীপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত হয়েছেন। খুলনায় পারিবারিক কলহের জেরে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এদিকে শেরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। অন্যদিকে রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। টঙ্গীর স্টেশন রোড এলাকায় বাসে যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে 2 যুবক। এ সময় স্থানীয়রা দুজনকেই ধরে ফেলে, তবে কৌশলে একজন পালিয়ে যায়। পরে ধরা পড়া যুবককে স্থানীয়রা রশি দিয়ে হাত পা বেঁধে গণপিটুনি দেয়। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সম্পর্কের টানাপোড়েনের জেরে খুলনার ফুলতলায় আসিয়া বেগম নামে গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ওই বাড়ির ছাদের একটি ট্যাঙ্কির ভেতর থেকে আটক করা হয়। হত্যা রহস্য অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।
শেরপুরের ঝিনাইগাতীতে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মরিসফুল বেগম নামে এক নারী নিহত হয়েছেন। পুলিশ জানায় 4 মাস আগে ক্যারাম বোর্ড খেলা নিয়ে হাশেম আলী ছেলের সঙ্গে কালামের ছেলের মারামারি হয়। এ নিয়ে দুই পক্ষে আবার সংঘর্ষে জড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে। এদিকে নারায়ণগঞ্জে শীতলক্ষা নদী থেকে অজ্ঞাত যুবকের ও নেত্রকোনার আটপাড়ার পুকুর থেকে চা দোকানদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে সীমান্ত দাস নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। রাজশাহীর চারঘাটে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মিরুন আহমেদ, সময় সংবাদ। নদীতে জেলে নৌকার উপর স্পিড বোট উঠে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটি কোন নদীতে তা স্পষ্ট করে জানাতে পারেনি বরিশালের মৎস্য বিভাগ। ভিডিওটিতে দেখা যায় নদীতে একটি স্পিড বোট মাছ ধরার কয়েকটি জেলে ট্রলারের উপর উঠে যায়। অনেকের চিৎকার শোনা যায় ভিডিওতে সময় ও তারিখ বা নির্দিষ্ট স্থানের নাম স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযানে জেলেদের নৌকার উপর স্পিডবোট উঠে যাওয়ার সমালোচনার ঝড় উঠছে। অভিযানকালে জেলেরা টেটা ও লাঠি সোটা নিয়ে হামলা চালালে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোট নৌকার উপর উঠে যায় বলে ধারণা করছে বরিশালের মৎস্য বিভাগ। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া এই ভিডিও সম্পর্কে তারা কিছুই জানেন না। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন।